মাঠের খেলা, মাঠের বাইরের খেলা, নানা রকমের খেলা আর তার পেছনের গল্প তুলে ধরতে দেশ টিভির নিয়মিত আয়োজন খেলার দেশে সবাইকে স্বাগত। আর আজকের খেলার দেশের পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো আমি আহমেদ নাহিদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ পেসার মুশফিক হাসান। 5 বছর পর টেস্ট দলে ফিরলেন ওপেনার সৌম্য সরকার। আর বছর খানেক পর স্কোয়াডে যোগ হলো জাকের আলী অনিকের নাম। 23 বছর দীর্ঘ 2 যুগের বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। একটি সিরিজ মানেই নতুন ইতিহাস গড়ার স্বপ্ন, আর অস্ট্রেলিয়ার কন্ডিশনে চ্যালেঞ্জটা তো সবসময় কঠিন। বর্তমানে টাইগারদের ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানের হার চিন্তার ভাঁজ পড়তেই পারে সবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ঐতিহাসিক টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নেতৃত্বে যথারীতি আছেন নাজমুল হোসেন শান্ত। তবে স্কোয়াডে বড় ধাক্কা হলো ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে দলের বাইরে আছেন লিটন দাস ও গতিতারকা নাহিদ রানা। তবে অভিজ্ঞতার মিশেলে দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। আর বোলিং আক্রমণে বড় চমক হিসাবে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান। ডারউইন ও ম্যাকেইয়ের পিচে অজি পেসারদের সামলানো যে কতটা কঠিন তা বড় পরীক্ষায় নামতে হবে মুশফিকুর রহিম ও মমিনুল হকদের। আর পেস আক্রমণে তাসকিন, খালেদ ও হাসান মাহমুদের সাথে তরুণ মুশফিক হাসান কতটা চমক দেখাতে পারেন সেটা দেখার বিষয়। উইকেটে পেস আর বাউন্স সামলে টাইগাররা কি পারবে অজি দুর্গে নিজেদের মেলে ধরতে তা প্রমাণ করতে 23 আগস্ট ডারউইনে প্রথম টেস্টে মাঠে নামছে টাইগাররা। রাশেদ অমিত, দেশ টিভি, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাটাকিং ক্রিকেট খেলেই সফল হতে চায় বাংলাদেশ, এমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। গুরুত্বপূর্ণ এই সিরিজ সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছিল টাইগাররা। তবে ইনজুরির কারণে সব পরিকল্পনা এলোমেলো হয়ে যায় বলেও জানান প্রধান নির্বাচক। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান হাবিবুল বাশার সুমন। লিটন ও নাহিদের ইনজুরি দুর্ভাগ্যজনক, তবে বর্তমান টেস্ট সাইটকেও ভালো বলছেন প্রধান নির্বাচক। এই দলের উপরই আস্থা রাখছেন বাশার। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। অস্ট্রেলিয়ার সাথে আমি পার্সোনালি ফিল করি অ্যাটাকিং ক্রিকেট খেলা ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কিন্তু অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল মানে ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। ভারতে অনুষ্ঠিত সবশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা ছিল রাজনৈতিক বিষয়। ভারতে খেলতে চায় সব ক্রিকেটারই। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য টাইগার ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। একই সঙ্গে দেশের মাটিতে আসন্ন ভারত সিরিজের চ্যালেঞ্জ নিতেও মুখিয়ে আছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপে সুযোগ পেয়েও খেলতে না যাওয়া দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম ট্র্যাজেডি হয়ে থাকবে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা। মাঠের লড়াইয়ে যোগ্যতা অর্জন করার পরও টেবিলের সিদ্ধান্তের গ্যাঁড়াকলে পড়ে এভাবে বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়া দেশের কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে তৈরি করেছে গভীর ক্ষত, ধূলিসাৎ করে দিয়েছে ক্রিকেটারদের দীর্ঘ সাধনা। এবার বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুতে মুখ খুলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের খেলতে না যাওয়াকে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন টাইগার ক্যাপ্টেন। আগ্রহী ছিলেন ভারতে গিয়ে খেলতেও। প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের দলের তরুণ খেলোয়াড়দেরও সেই ইচ্ছাটা ছিল। দুর্ভাগ্যবশত রাজনৈতিক পরিস্থিতির কারণে এমনটা ঘটেছে। আর বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই কম বেশি জানেন। ভারতে গিয়ে খেলতে যে কোনো ক্রিকেটারই চায়। আমার মনে হয় এটা একটা রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক কারণে 2025 সালের আগস্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসেনি ভারত। 1 বছর পিছিয়ে আসছে সেপ্টেম্বরে আলোর মুখ দেখতে পারে সেই সিরিজটি। এতে তলানিতে থাকা বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক হতে পারে স্বাভাবিক। অধিনায়ক মিরাজও মুখিয়ে আছেন ভারত সিরিজ খেলতে। ভারত সিরিজটি নিয়ে আমরা খুবই এক্সাইটেড। ভারত এলে আমাদের জন্য দারুণ হবে, কারণ অনেকদিন ধরেই আমরা ওদের বিপক্ষে
বিপক্ষে ম্যাচ খেলিনি। ভারত খুবই শক্তিশালী দল এবং আমরা জানি আমাদের সামনে কি ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সত্যি বলতে আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। গল গ্যালান্টসের হয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলছেন মেহেদী হাসান মিরাজ। যদিও টুর্নামেন্টে নামের প্রতি সুবিচার করতে পারেননি টাইগার ওয়ানডে ক্যাপ্টেন। 4 ম্যাচে করেছেন 44 রান, পাননি কোনো উইকেট। গলের জন্য মিরাজের ফর্মে ফেরা জরুরি, যেমনটা জরুরি বাংলাদেশের জন্য। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন দিনের সূচনা হতে যাচ্ছে পর্তুগাল ফুটবলে। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর অভিজ্ঞ ট্যাকটিশিয়ান জেসুস স্পষ্ট বার্তা দিয়েছেন, দলে আর মিলবে না বিশেষ অগ্রাধিকার। এমনকি 233 ম্যাচ খেলা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও এখন থেকে মেনে নিতে হতে পারে একাদশের বাইরে থাকার তিক্ত অভিজ্ঞতা। বিশ্ব ফুটবলের রেকর্ডের বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের জার্সিতে গোলের পাহাড় আর সবচেয়ে বেশি 233 ম্যাচের ইতিহাস যার নামের পাশে। একসময় পর্তুগালের একাদশ তাকে ছাড়া ভাবাই যেত না। তবে সময়ের স্বাভাবিক নিয়মে পর্তুগিজ শিবিরে এখন পরিবর্তনের হাওয়া। সদ্য সমাপ্ত বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর পর্তুগালের ডাগ আউটে এসেছেন অভিজ্ঞ কোচ জর্জ জেসুস। আর দায়িত্ব নিয়েই তাকে সামলাতে হচ্ছে ক্যারিয়ারের পরন্ত বেলায় থাকা রোনালদোকে একাদশে রাখার মতো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেনফিকার সাবেক সভাপতি লুইস ফিলিপ ভিয়েরার মতে কোচ জর্জ জেসুসের সাথে রোনালদোর সম্পর্ক বেশ ভালো। তবে কোচকে অবশ্যই দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং রোনালদোকেও মেনে নিতে হবে যে তার ক্যারিয়ারের শেষ সময় ঘনিয়ে এসেছে। এদিকে নতুন কোচ জেসুস সাফ জানিয়ে দিয়েছেন, রাতারাতি দলে খুব বড় পরিবর্তন তিনি আনছেন না। অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় রেখেই তিনি দল পরিচালনা করতে চান। ফলে স্কোয়াডে রোনালদোর থাকা নিশ্চিত হলেও মাঠে তার ভূমিকা আগের মতো নাও থাকতে পারে। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রোনালদো কি পারবেন কোচের এই নতুন সিদ্ধান্ত ও বেঞ্চের ভূমিকা সহজভাবে মেনে নিতে, নাকি রোনালদো জেসুস জুটিতে পর্তুগিজ ফুটবলে শুরু হবে নতুন কোনো নাটকীয়তা? নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফুটবল বিশ্বকাপের পর্দা নেমেছে সপ্তাহখানেক আগে। দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট জিতেছে স্পেন। 104 ম্যাচের এই বিশাল আসরে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা হ্যারি কেইনরা যখন আলো ছড়িয়েছেন, ঠিক তখনই এক ঝাঁক তারকার পারফরমেন্স ছিল হতাশার। সম্প্রতি বিখ্যাত স্পোর্টস ওয়েবসাইট ESPN টুর্নামেন্টের সবচেয়ে বাজে পারফর্ম করা 11 জন ফুটবলারকে নিয়ে প্রকাশ করেছে ফ্লপ একাদশ। 39 দিনে 104 ম্যাচের রক্ত গরম করা লড়াই। স্পেনের দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো 23তম ফিফা বিশ্বকাপ। মেসি, এমবাপ্পে, বেলিংহাম কিংবা হ্যারি কেইনরা যেখানে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেছেন, সেখানে উল্টো পিঠে ছিলেন অনেক নামিদামি তারকা, যারা নামের সুবিচার করতে হয়েছেন পুরোপুরি ব্যর্থ। টুর্নামেন্ট শেষে আমেরিকান স্পোর্টস নেটওয়ার্ক ESPN এর এমন 11 জন তারকাকে নিয়ে সাজিয়েছে সবচেয়ে হতাশাজনক একাদশ। আর এই তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে। গোলপোস্টের নিচে 3টি মারাত্মক ভুলের মাসুল গুনে দলকেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তার। ডিফেন্স লাইনেও ছিল একই সুর। নিজের স্বাভাবিক পজিশন ছেড়ে খেলে খেসারত দিতে হয়েছে জার্মানির জোশুয়া কিমিককে। নেদারল্যান্ডসের ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক 5 গোল হজমের দায় নেয়ার পাশাপাশি মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে পেনাল্টি মিস করে হন ট্র্যাজিক হিরো। আর ইংলিশ ডিফেন্ডার মার্ক গুয়েহি ও নিকো রাইলির মারাত্মক ভুলে তৈরি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে জোড়া গোল উপহার দেন আর্জেন্টিনার লিওনেল মেসি। মধ্য মাঠে হতাশ করেছেন উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে ও স্কটল্যান্ডের স্কট ম্যাকটোমিনে। অন্যদিকে পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ পুরো আসরে মাত্র 1টি অ্যাসিস্ট ছাড়া কিছুই করতে পারেননি। আর আক্রমণ ভাগে চোটের ধকল কাটাতে না পারা মার্কিন তারকা ক্রিস্টিয়ান পুলিসিক ও ছন্দে না থাকা জার্মানির ফ্লোরিয়ান ভির্টস কুড়িয়েছেন কড়া সমালোচনা। তবে ESPN এর সবচেয়ে তীক্ষ্ণ তীরটি বিঁধেছে ব্রাজিলের পোস্টার বয় নেইমারের গায়ে। টুর্নামেন্টে মাত্র 37 মিনিট মাঠে থাকা এই তারকাকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের মতে ফর্মে থাকা জোয়াও পেদ্রোকে বাদ দিয়ে ইনজুরি জর্জরিত নেইমারকে স্কোয়াডে রাখা ছিল ব্রাজিল কোচিং স্টাফের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।
বিশ্বজুড়ে ভক্তদের কৌতূহল থাকলেও ইএসপিএন এর এই বাজে একাদশে ঠাঁই হয়নি কোনো আরব ফুটবলারের। 5 জন ইউরোপীয়, 5 জন দক্ষিণ আমেরিকান এবং 1 জন উত্তর আমেরিকান ফুটবলারকে নিয়ে গঠিত এই একাদশে স্থান পাননি মরক্কো কিংবা অন্য কোনো আরব দেশের প্রতিনিধি। আরফিন ঈশা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন খেলার দেশ, নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত খেলার দেশে। দেশজুড়ে লক্ষাধিক শিশু কিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত বৃহৎ ক্রীড়া উৎসব নতুন করে স্পোর্টস 2025-26-এর প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী আজ বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে হবে বর্ণাঢ্য এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকেলে ভেন্যুতে পৌঁছে প্রধানমন্ত্রী রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এরপর বিজয়ী ক্ষুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এদিকে বালক বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল। বিশ্বকাপে একদিকে মাঠের বিশৃঙ্খলা আর ফাইনালের পর হাতাহাতির দায়ে তদন্ত চলছে আর্জেন্টিনার বিরুদ্ধে। ঠিক উল্টো পিঠে আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসিয়ে চিঠি পাঠিয়েছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই চিঠির ব্যাপার প্রকাশ্যে আসতেই সরগরম ফুটবল বিশ্ব। ফিফা প্রধানের এই চিঠি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নিরপেক্ষতাকে দাঁড় করিয়েছে কাঠগড়ায়। বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনাল শেষের পর পেরিয়েছে সপ্তাহ, তবে রেশ যেন কাটছেই না। ফাইনালের পর সামনে এসেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে দেয়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এক চিঠি। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে রানার্স আপ হয়েছে আলবিসেলেস্তেরা, কিন্তু হারের পর মাঠের ভেতরে পারেদেসদের চরম বাজে আচরণ ও মারামারির ঘটনায় তদন্ত কমিটি বসিয়েছে স্বয়ং ফিফা। অথচ সব জেনে শুনেই ফিফা প্রধান ইনফান্তিনো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বস ক্লদিও তাপিয়াকে চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন আর্জেন্টিনার সাফল্য এসেছে নিখাদ পেশাদারিত্ব আর কড়া পরিশ্রমের সুবাদে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল নিশ্চিত করেছে ইনফান্তিনোর চিঠির ব্যাপারে। ডেইলি মেইলের যাচাই করা ওই চিঠিতে ইনফান্তিনো ক্লদিও তাপিয়াকে লিখেছেন, প্রিয় সভাপতি, 2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচের পর আর্জেন্টিনার রৌপ্য পদক অর্জনের গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। ইনফান্তিনো আরও লেখেন, এই সাফল্য সবসময়ই পরিশ্রম, পেশাদারিত্ব এবং সূক্ষ্ম বিষয়ের প্রতি মনোযোগের ফল। শৃঙ্খলা ভঙ্গের তদন্তে থাকা একটা দলকে খোদ ফিফা প্রধান কিভাবে পেশাদার তকমা দেন তা নিয়েই এখন প্রশ্ন উঠছে ফুটবল বিশ্বে। প্রশ্ন উঠেছে ফিফার নিরপেক্ষতা নিয়েও। বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউল ও হলুদ কার্ডের মালিক আর্জেন্টিনা। মাঠের মধ্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন করে নতুন বিতর্কের জন্ম দেয় আলবিসেলেস্তেরা, আর ফাইনালের সেই হাতাহাতি। এরপরও ফিফা সভাপতি ইনফান্তিনো আর্জেন্টিনাকে চিঠি দিয়েছেন পেশাদারিত্বের প্রশংসা করে। এত কাণ্ড ঘটে যাওয়ার পরও ইনফান্তিনোর এমন পক্ষপাতমূলক প্রশংসা জন্ম দিয়েছে বিতর্কের। তদন্ত চলাকালে চিঠি ফাঁস হওয়ায় বিপাকেই পড়েছেন ফিফা বস। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার আর্চারির খবর। আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশের জন্য আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় শুরু হতে যাচ্ছে। আগামী 30 জুলাই টঙ্গীতে শুরু হচ্ছে 26 দেশের অংশগ্রহণে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও যৌথ প্রশিক্ষণ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের নামে প্রবর্তিত এই কাপের যৌথ আয়োজক বিশ্ব আর্চারি ও বাংলাদেশ আর্চারি ফেডারেশন। 17টি দেশের আর্চার সহ 26টি দেশের মোট 114 জন ক্রীড়াবিদ ও কর্মকর্তা এই মহাযজ্ঞে অংশ নিচ্ছেন। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।